শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্টি টিভি অনলাইন টিভি পক্ষ থেকে। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস চত্বরে এবং আইবিএস একাডেমিক ভবনের সভাকক্ষে আছি আমরা। আমাদের সাথে আছেন একজন গুণী ব্যক্তিত্ব, যিনি আমাদের পরম শ্রদ্ধেয় সাবেক পরিচালক আইবিএস এর ডক্টর শরচিশ সরকার স্যার। স্যারকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি শুরুতেই যে স্যার আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ তানিয়া, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই পিস টিভিকে আমার সঙ্গে এই ধরনের একটি আলোচনা সভার আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ স্যার। আসলে ঠিক আলোচনা নয়, আমরা স্যার একটু আপনার সাথে গল্প করতে চাই। মানে আপনারা আমাদের আদর্শ এবং আপনাদের মতো গুণী মানুষদের কথা আসলে সকলের জানানো উচিত। সেই জায়গা থেকে কৃষ্টি টিভি এমন একটি আয়োজন করেছেন যাতে আমাদের দর্শক যারা রয়েছেন, স্যার আপনারা বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন এবং এই যে গবেষণামূলক কাজ, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের ডক্টর শরচিশ সরকার স্যার তিনি 2019 সালের প্রবন্ধ গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। প্রবন্ধ এবং গবেষণায় তো স্যার আমি ঠিক বললাম? স্যার আপনার কাছ থেকে আরো একটু বিষয় আগে আমি জেনে নিতে চাই যে স্যার আর কি কি বিষয়ে স্যার আপনার গবেষণা রয়েছে স্যার, বা এই বিষয়ে স্যার আমি পুরস্কারের বিষয়টাই আগে আসছি, পরে আমরা একটু বিস্তারিত যাবো স্যার। আমি সবশেষে যে পুরস্কারটি পেয়েছি সেটি তো বললেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়েছিল আমাকে প্রবন্ধ গবেষণার জন্য। এর আগে আমি দুটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছি। একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার। সেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কারটি, সেটাকে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাওয়ার্ড, সেটি পেয়েছিলাম আমার একটি গবেষণার জন্য, রবীন্দ্রনাথ বিষয়ক গবেষণা। আমার সেই গবেষণা গ্রন্থটির নাম ছিল অস্পৃশ্যতা বিষয়ে রবীন্দ্রনাথ। অস্পৃশ্যতা এমন একটি সামাজিক সমস্যা যেটি রবীন্দ্রনাথের সময়ে জাঁকজমকমান ছিল। সমাজে খুবই খারাপ একটি সংস্কার, যে সংস্কারের সরল অর্থ হলো ছুঁয়ে দিলে জাত চলে যায়, এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে স্পর্শ করে। এখন এই করোনা অতিমারির সময় আমরা যেমন স্পর্শ বাঁচিয়ে চলি, এটি একটা যৌক্তিক কারণ ছিল। কিন্তু রবীন্দ্রনাথের সমকালের সমাজে মানুষ অকারণে স্পর্শ বাঁচিয়ে চলত, সেটি একটি সামাজিক সমস্যা তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথ এই বিষয়ে কি মনে করতেন? রবীন্দ্রনাথকে আমরা সবসময় মানববাদী বলি, কিন্তু তার সময় এই যে ছুঁয়ে দিলে জাত যাওয়ার যে সমস্যাটি, সেটি সম্পর্কে রবীন্দ্রনাথ কি মনে করতেন, এবং সেটিকে আমি মনে করেছি যে রবীন্দ্রনাথের মানবিকতা, রবীন্দ্রনাথের মানববাদ মাপার একটি মাপকাঠি। দেখলাম যে সত্যি সত্যি রবীন্দ্রনাথ আন্তরিকভাবে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেন, কোনো মানুষকে বড় ছোট হীন মনে করতেন না। সেটি আমি রবীন্দ্র রচনাবলী ঘেঁটে, রবীন্দ্রনাথের জীবন কর্ম ইত্যাদি দেখে আমি বইটি তৈরি করেছিলাম। এই বইটির জন্য আমি পুরস্কার পেয়েছি। আমি আরেকটি পুরস্কার পেয়েছিলাম মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্ত পদক। এটিও সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। সেটি পেয়েছিলাম আমার একটি গবেষণার জন্য। সেই গবেষণাটি ছিল বাংলাদেশের একটি লোক ঐতিহ্য, ফোকলোর বলা। আমি আরেকটি পুরস্কার পেয়েছিলাম মাইকেল মধুসূদন দত্ত পদক। এটি যশোরের সাগরদাড়িতে এই পুরস্কারটি দেওয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এই পুরস্কারটি পেয়েছিলাম আমার কবিগানের উপর একটি গবেষণা গ্রন্থের জন্য। সেই গ্রন্থটি বাংলা একাডেমির প্রকাশনা ছিল 11 সালে। এই পুরস্কারটি পেয়েছিলাম 13 সালে। এই কবিগান সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু বইটির নাম হলো কবিগান ইতিহাস ও রূপান্তর। কিভাবে এই লোক সংস্কৃতির এই যে ধরনটি কিভাবে সৃষ্টি হয়েছিল, কিভাবে তার কলকাতায় বিকাশ ঘটেছিল, কিভাবে তা পুরো বাংলাদেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তার বর্তমান অবস্থা কি, এই যাবতীয় বিষয়ে আমি এই গবেষণাতে তুলে নেওয়ার চেষ্টা করেছি। আমি বেশ কয়েকটি জীবনী গ্রন্থ রচনা করেছি, বাংলা একাডেমি তা প্রকাশ করেছে। বিশেষত একজন লোককবি, উনি আসলে যাত্রা শিল্পী ছিলেন, চারণ কবি মুকুন্দ দাস। আপনারা এই যে বিশ্বজুড়ে বাংলা, এই যে বাঙালি জাতীয়তাবাদী যে কর্মকাণ্ড নিয়েছেন, সেটি
20 শতকের সূচনায় যারা প্রচার করেছিলেন তার মধ্যে মুকুন্দ দাস একজন। এই মুকুন্দ দাস সারা বাংলাদেশের, মানে বাংলাদেশ মানে বাংলা ভাষী অঞ্চল, মুকুন্দ দাসের সময়, বিশেষ 5 সালের সময়, তখন বাংলাদেশ দ্বিধা বিভক্ত ছিল 11 সাল পর্যন্ত। সেই সময় তিনি পশ্চিমবঙ্গে গান করেছেন, পশ্চিমবঙ্গে তাকে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হলে তিনি পূর্ববঙ্গে গান করেছেন। তিনি মূলত বরিশালের লোক। যখন বরিশালে তাকে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, মামলা হয়েছে, তিনি পশ্চিমবঙ্গে চলে গেছেন। এটা তার জন্য একটা সুবিধাজনক অবস্থান ছিল। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বাংলাভাষী অঞ্চলে তিনি গান গিয়েছেন। বান এসেছে মরা গানে ভুলতে হবে না, তোমরা এখনো ঘুমাও। এই যে বাংলাভাষী মানুষকে তিনি এইভাবে জাগিয়ে দিয়ে তুলেছিলেন। তার জীবনীটা আমি রচনা করেছিলাম 1986 সালের দিকে। 1987-তে বাংলা একাডেমিতে প্রকাশ হয়েছিল। বাংলা একাডেমি থেকে আমার প্রকাশিত আরো কয়েকটা জীবনীর মধ্যে একটি হলো মাহমুদ নুরুল হুদা। মাহমুদ নুরুল হুদা হচ্ছেন আমাদের রাজনৈতিক ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আপনারা জানেন যে মুসলিম ছাত্র আন্দোলন, মুসলিম ছাত্র ফেডারেশন, এটার মধ্য দিয়ে মুসলিম ছাত্র সংগঠন জন্ম হয় 1930-এর দশকে। সারা ভারতে মুসলমান ছাত্রদের সংগঠন। সেই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মাহমুদ নুরুল হুদা। মাহমুদ নুরুল হুদা শেখ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 10 বছর পর্যন্ত রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী, এখানে তিনি মাহমুদ নুরুল হুদার কথা লিখেছেন। কিভাবে সোহরাওয়ার্দীর সঙ্গে একবার ঝগড়া হয়েছিল, তারপরে সেই ঝগড়ায় তিনি যখন চলে যাচ্ছিলেন তখন মাহমুদ নুরুল হুদা তাকে ডেকে নিয়ে এসেছিলেন। তারপর ওখানে ধনু ভাই শব্দটা লেখা আছে। এবং আমাদের দেশের ছাত্র নেতাদের মধ্যে প্রথম 3 জনের একজন আব্দুল ওয়াসেক, আনোয়ার হোসেন এবং মাহমুদ নুরুল হুদা। এই মাহমুদ নুরুল হুদা পূর্ব পাকিস্তান যুবলীগের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটি আমাদের ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পূর্ব পাকিস্তান যুবলীগ। এই মাহমুদ নুরুল হুদা প্রথম অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন। এই মাহমুদ নুরুল হুদা বুলবুল ললিত কলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। সেই মাহমুদ নুরুল হুদার জীবনীটি আমি রচনা করেছিলাম। বাংলা একাডেমি এটি প্রকাশ করেছে 98 সালে, 1998 সালে। আমার আরো 2টো জীবনী আছে। একটি হচ্ছে যোগেশ চন্দ্র বাগল নামে একজন ঐতিহাসিক, তার একটি জীবনী লিখেছে একজন বৌদ্ধ পণ্ডিত গিরিশ চন্দ্র বড়ুয়া, তার একটি। এগুলো সব বাংলা একাডেমি প্রকাশ করেছে। আমার আগ্রহের বিষয় বিচিত্র। আমি এখানে আইবিএসএ আমি পিএইচডি করেছিলাম, এই ইনস্টিটিউট অফ বাংলা স্টাডিজ, এখন যেখানে আমরা বসে আছি। এখানে আমার গবেষণার বিষয় ছিল মুসলমান লেখকদের সংস্কার চেতনা। মীর মশাররফ হোসেন থেকে আবুল ফজল পর্যন্ত এই যে প্রথম যুগের যে লেখকরা, তারা তাদের লেখার মধ্য দিয়ে সমাজকে কিভাবে পরিবর্তন করতে চেয়েছে, সেই বিষয় ছিল আমার গবেষণার বিষয়। সেটিও বাংলা একাডেমি থেকে বের হয়েছিল 1995 সালে। বইটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের সংস্কার চেতনা, মুসলমান সমাজ। এই সময়কার লেখকরা তাদের সমাজকে কিভাবে পরিবর্তন করতে চেয়েছে। অনেক লেখক যাদের আপাত দৃষ্টিতে রক্ষণশীল মনে হয়েছে, কিন্তু আমি আমার গবেষণায় দেখিয়েছি যে তিনি কতটা আধুনিক ছিলেন। আমি ইসমাইল হোসেন সিরাজীর কথা বলব। ইসমাইল হোসেন সিরাজীকে অনেকে খুব রক্ষণশীল মনে করে, কিন্তু তার লেখার মধ্য দিয়ে তার স্ত্রী শিক্ষা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, তার ভবিষ্যৎ সমাজ সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, সেটি অসাধারণ ছিল। বিশেষত তার একটি বিশেষ মেয়েদের সম্পর্কে তিনি কি মনে করতেন, তার একটি উপন্যাস তারাবাই নামে একটি উপন্যাস আছে, সেটি বললেই বোঝা যায়। তারাবাই উপন্যাসের যে নায়িকা, সে শুধু লেখাপড়া বিদ্যা বুদ্ধিতেই যে অসাধারণ তাই নয়, সে সামরিক ভাবেও প্রশিক্ষণ গ্রহণ করে, সে গান বাজনা করতে পারে, সে ছবি আঁকতে পারে। তার মানে একজন পূর্ণ মানুষ তার যতগুলো জায়গায় সে যেতে পারে, যতগুলো দিকে সে নিজেকে বিকশিত করতে পারে, সবগুলোই দেখি ইসমাইল হোসেন সিরাজী নায়িকার মধ্যে রয়েছে। এই ধরনের যে দৃষ্টিভঙ্গি, তার মানে হলো যে তারা যে বাংলাদেশ চান, তারা যে ভবিষ্যতের বাংলাদেশ চান, সেই ভবিষ্যতের বাংলাদেশে পুরুষ নারী পাশাপাশি চলবে, সমান তালে চলবে,
এখন আমরা যে বাংলাদেশকে দেখছি, আমরা 47 সালের আগেকার যে লেখকদের চেতনার মধ্যেই বাংলাদেশটি ছিল। আমরা নজিবুর রহমানের কথা বলি, আমরা মীর মশাররফ হোসেনের কথা বলি, এই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কথা বলি, এমনকি মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে জড়িত জাবুল ফজল যারা বলি, তাদের লেখার মধ্যে যে বাংলাদেশ ছিল, কাজী আব্দুল ওদুদের উপন্যাস আছে, সেই বাংলাদেশের মধ্যে আমার তাদের চেতনার মধ্যে যে ভবিষ্যতের সমাজ ছিল, আমরা এখন যে 71 সালে বাংলাদেশটি পেয়েছি, সেই বাংলাদেশ তাদের লেখার মধ্যে ছিল। এইটি আমি গবেষণার মধ্যে দেখেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এবার একটু স্যার আপনার ব্যক্তিগত জীবনে একটু আলোকপাত করতে চাই। আমি একটু জানতে চাই যে আসলে একটু জানা উচিত স্যার। স্যার শুরুতে একটু পারিবারিক বিষয়ে জানতে চাইবো স্যার, একটু আপনার পরিবার সম্পর্কে স্যার আমাদেরকে বলুন স্যার। আপনার পরিবারের সদস্য কতজন, এখন কে কোথায় আছেন স্যার? আসলে পরিবারটা বিভিন্ন মাত্রা, পরিবারটা আসলে বিভিন্ন মাত্রা। আমি এখন যে ঘরটায় বাস করি সেই ঘরের এক ধরনের পরিবার, আবার আমার ভাই বোন ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে একটা পরিবার, আবার আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডি, জীবনের দিনের অধিকাংশ সময় এখানে থাকি, এটাও আমার একটা পরিবার। এইসব পরিবারের বিস্তৃতি অনেক বড়। তারপরে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমার স্ত্রী আছেন কিনা, আমার একজন স্ত্রী আছেন, আমার 2 পুত্র, তার মধ্যে এক পুত্র আমাদের ঢাকায় থাকেন, তিনি আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, তার স্ত্রী একটা স্কুলের শিক্ষক। আমার বৌমা ঢাকায় একটি ব্যতিক্রমধর্মী স্কুল আছে, সংস্কার নামে একটি স্কুল আছে, সেই স্কুলের শিক্ষক। আমার একটি নাতনি আছে, তারা তাদের কাছে থাকে, সেখানে ছাব্বিশ সাহেব বলছিলেন। আমার ভাইয়েরা আছে, আমার একেবারে ছোট ভাইটা মারা গেছে, খুব ভালো গান করতো। আমার পরবর্তী একটা ভাই, সে একটা গার্লস স্কুলের প্রধান শিক্ষক। আমরা একটা বৃহত্তর পরিবারের মতো, কিন্তু থাকি বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গায়। আমার জন্মস্থান হচ্ছে বাগেরহাট। এই আমার প্রকাশনা সংক্রান্ত কথা হয়তো কম বলেছি, আমার আগ্রহ মুক্তিযুদ্ধ আর আগ্রহ বিষয়। আমার একটি বই আছে 71 বাগেরহাট, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস। এটি খুবই প্রশংসিত হয়েছে, অনেকে প্রশংসা করেছেন, অনেকে বলেছেন যে এই ধরনের 64টা বই হলে বাংলাদেশের আঞ্চলিক ইতিহাস চমৎকার হবে, এরকম মন্তব্য করেছেন। তানভীর আহমেদ আবার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন প্রথম আলোতে এই বইটির উপরে। আমার প্রকাশনা সম্পর্কে 2টো জিনিস বলা দরকার, সেটি হলো অভিধান। বাংলাদেশ এখন যে অভিধানের স্বয়ংসম্পূর্ণ, সেটির পেছনে আমার কিছু ভূমিকা আছে। আমি বাংলা একাডেমিতে 90-এর দশকে অভিধান সেলের দায়িত্বে ছিলাম, এবং ইংরেজি বাংলা অভিধান, বাংলা অভিধান, বাংলা ইংরেজি অভিধান, যাবতীয় অভিধান আমি প্রকাশনার দায়িত্ব পালন করেছি, সম্পাদনার দায়িত্ব পালন করেছি। এখন যেটি ইংরেজি বাংলা অভিধান, তার আমি অন্যতম সম্পাদক। ব্যবহারিক বাংলা অভিধান যেটি, সেটি আমি অন্যতম সম্পাদক। আর যে অভিধানটি 14 সালে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করলেন, বিবর্তনমূলক বাংলা অভিধান, আমি তার সহযোগী সম্পাদক। এমনকি পালি বাংলা অভিধান, বাংলা ভাষার একমাত্র পালি বাংলা অভিধান 2 খণ্ডে, সেটিও আমি সম্পাদনা পরিষদের সদস্য। আমার অভিধান ছাড়া আমার ব্যাকরণে কিছু আগ্রহ আছে। বাংলা একাডেমির যে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, আমি তার সম্পাদনা পরিষদে আছি। বাংলা একাডেমির যে বানানের নীতি করেছে, সেটা তার বানান কমিটির সদস্য। এমনকি এবার থেকে যে নবম দশম শ্রেণীতে যে ব্যাকরণটি পাঠ্য, জাতীয় শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তক বোর্ডের, সেই বইটি আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে, এই 21 সাল থেকে চলছে। এবং আমরা এটাতে চেষ্টা করেছি যে ব্যাকরণ ভীতি যাতে দূর হয়, আমাদের দেশের ছেলে মেয়েরা যাতে সত্যিকারের বাংলা ভাষার ব্যাকরণ পাঠ করতে পারে, সেই জন্য আমরা এই চেষ্টাটা করি। স্যার আমি তো আপনার প্রকাশনার দিকটা জানলাম, স্যার একটু আপনার শখের বিষয়ে একটু স্যার ভালো লাগা কোন বিষয়গুলো স্যার, এটা যদি একটু আমাদেরকে বলতেন স্যার। আমার ভালো লাগাটা হচ্ছে পড়াশোনা, এছাড়া আমার কোনো যোগ্যতাও নেই, অন্য কোনো যোগ্যতাও নেই। আমি লেখাপড়ার মধ্যে থাকতে পছন্দ করি। যেমন আমি এখন একটি কাজ করছিলাম বাংলাদেশের স্থান নাম। গত রাতেও যখন এটা কাজ করছিলাম, আমার স্ত্রী বারে তাগাদা দিচ্ছিলেন যে রাত 12টা বেজে গেছে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যখন বাংলাদেশের এই প্রায় 90,000 গ্রামের দিকে তাকাচ্ছিলাম, নামগুলো দেখছিলাম, এবং এক একটা নাম এত বিচিত্র, এত মজার, এইগুলো নেশা তৈরি করে।
আমি ওই প্রত্যেকটা গ্রামের দিকে তাকাচ্ছিলাম, প্রত্যেকটা নাম দেখছিলাম এবং তার উৎস খোঁজার চেষ্টা করছিলাম। কিভাবে শব্দটা তৈরি হয়েছে, শব্দটা কোত্থেকে এলো। এই যে মজাটা, এই মজাটা মোহাম্মদ শহীদুল্লাহর নাম তো আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি অভিধানে আমোদ নামে একটা কথা, একটা প্রবন্ধ লিখেছিলেন। শব্দ নিয়ে চর্চা করে যারা, তাদের এক ধরনের আনন্দ থাকে, সেটাই আমার নেশা। আমি বহুদিন ধরে অভিধানের কাজ করছি, শব্দ নিয়ে কাজ করছি। এই শব্দের সঙ্গে, নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয়, তার গঠন, তার ব্যুৎপত্তি, তার বাগর্থ, এইসব বিষয়েই আমি বেশি মজা পাই। এটাই আমার একমাত্র বিষয়। অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে একজন মানুষ, আমরা বিভিন্ন শখের কথা জানি, কেউ গান, কেউ নাচ, কেউ কথা সাহিত্যের সাথে কিংবা যে কোনো শখের সাথে জড়িত, কিন্তু একজন মানুষ তিনি সারা জীবন শুধু পড়াশোনাকেই বেছে নিয়েছেন এবং সারা জীবন গবেষণার পেছনেই নিজের জীবন অতিবাহিত করেছেন। এরকম একজন গুণী মানুষকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সবাই টিভি অনলাইন টিভির সাথেই থাকবেন, বিশ্বজুড়ে বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।